আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে এক নারী নিহত। নেতানিয়াহুর নীতিতে পশ্চিম তীর জ্বলে উঠছে। নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দিচ্ছে কি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা? ইরানে ক্ষমতার পরিবর্তন ভালো ফল বয়ে আনবে ট্রাম্প। যুদ্ধ নয়, আখ্যানের লড়াই চলবে, পাকিস্তানে ইরানি রাষ্ট্রদূত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতির খবর, যা বর্তমান ভূরাজনীতির সমীকরণকে সম্পূর্ণ নতুন এক মোড় দিয়েছে। সাম্প্রতিক সময়ে পেন্টাগন এবং মার্কিন সামরিক নীতি নির্ধারকদের গতিবিধি পর্যবেক্ষণ করে বিশ্লেষকরা যে আভাস দিচ্ছেন তা হল, ওয়াশিংটন শুধুমাত্র সাময়িক কোনো সংঘাত বা ছোটখাটো সামরিক অপারেশনের কথা ভাবছে না, বরং তারা ইরানের বিরুদ্ধে এমন একটি দীর্ঘস্থায়ী এবং বহুমুখী যুদ্ধের ছক কষছে, যা হয়তো কয়েক বছর বা এমনকি এক দশক পর্যন্ত চলতে পারে। এই প্রস্তুতির বিষয়টি কেবল প্রচলিত যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই, বরং এটি ছড়িয়ে পড়েছে সাইবার যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ এবং প্রক্সি যুদ্ধ মোকাবিলার কৌশলের মধ্যেও। কারণ যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে ইরানের মতো সামরিক শক্তিসম্পন্ন একটি দেশের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে জড়ানো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। পেন্টাগনের গোপন নথিপত্র এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিধ্বংসী প্রযুক্তির মজুদ ব্যাপক হারে বৃদ্ধি করছে, যা একটি বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত বহন করে। বিশেষ করে পারস্য উপসাগর এবং লোহিত সাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি বৃদ্ধি এবং মিত্র দেশগুলোর সাথে ঘন ঘন যৌথ সামরিক মহড়া পরিচালনা করার বিষয়টি ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি অংশ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র মূলত ওয়ার অফ অ্যাট্রিশন বা দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল নিচ্ছে, যার মাধ্যমে তারা সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা না করেও ইরানের অর্থনীতি এবং সামরিক সক্ষমতাকে ধীরে ধীরে পঙ্গু করে দিতে চায়। তবে এর বিপরীত দিকটিও বেশ ভয়াবহ হতে পারে, কারণ ইরানও চুপ করে বসে নেই। তারাও তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে, যা মার্কিন ঘাঁটিতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবারের প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এবার চূড়ান্ত কোনো ফয়সালার দিকেই এগোতে চাইছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ তো নেই, বরং দিন দিন তা আরও মানবিক বিপর্যয়ের দিকে মোড় নিচ্ছে। এবং সর্বশেষ খবর অনুযায়ী রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় ইউক্রেনে আরও একজন নারীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে আধুনিক যুদ্ধে বেসামরিক মানুষ কতটা অসহায় এবং অনিরাপদ অবস্থায় জীবনযাপন করছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই রাশিয়ার কামিকাজে ড্রোনগুলো আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় এবং এতে একটি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এই হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, রাশিয়া এখন যুদ্ধের ময়দানে মিসাইলের চেয়ে ড্রোনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, কারণ এগুলো সস্তা, সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ড্রোন বা রাশিয়ার নিজস্ব প্রযুক্তির ল্যান্সেট ড্রোনগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই হামলায় নিহত নারীর পরিচয় প্রকাশ না করা হলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে যে তিনি একজন সাধারণ কর্মজীবী ছিলেন, যার যুদ্ধের রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না। মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে যে আবাসিক এলাকায় এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল, কিন্তু যুদ্ধের ডামাডোলে এই আর্তনাদ যেন কারও কানেই পৌঁছচ্ছে না।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন শীতকাল এগিয়ে আসার সাথে সাথে রাশিয়া তাদের হামলার তীব্রতা আরও বাড়াতে পারে, বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তোলাই তাদের মূল লক্ষ্য হতে পারে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পশ্চিমা বিশ্বের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আবেদন জানিয়ে আসছেন, যাতে এই ধরনের ড্রোন হামলা ঠেকানো সম্ভব হয়। কিন্তু বাস্তবতা হল ড্রোন প্রযুক্তির এই প্রসারের ফলে যুদ্ধের সমীকরণ এমনভাবে বদলে গেছে যে ১০০% নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিতর্কিত নীতি, যা পুরো অঞ্চলটিকে একটি নতুন যুদ্ধের আগুনের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ শিরোনামে যেমনটি শুনেছেন, নেতানিয়াহুর কঠোর নীতি এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের উগ্র আচরণ সেখানকার পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে বিশ্লেষকরা একে একটি বারুদের স্তূপ বা জ্বলন্ত আগ্নেয়গিরির সাথে তুলনা করছেন। গাজা যুদ্ধের ভয়াবহতার মধ্যেই পশ্চিম তীরে নতুন করে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগ্রাসী মনোভাবকে দায়ী করছে। অভিযোগ রয়েছে নেতানিয়াহুর ডানপন্থী সরকারের পরোক্ষ এবং ক্ষেত্রবিশেষে প্রত্যক্ষ মদদে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল, জলপাই বাগান ধ্বংস এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে, যার ফলে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন, গাজার পর ইসরায়েল হয়তো পশ্চিম তীরকে তাদের দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছে, আর এর পেছনে কাজ করছে নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল। কারণ দেশের ভেতরে দুর্নীতির মামলা এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে চলমান বিক্ষোভের মুখ থেকে জনগণের দৃষ্টি সরাতে তিনি জাতীয় নিরাপত্তার অজুহাতে একটি দীর্ঘস্থায়ী সংঘাত জিয়ে রাখতে চাইছেন। পশ্চিম তীরের এই অস্থিতিশীলতা যদি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়, তবে তা শুধু ইসরায়েল বা ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জর্ডান, মিশর এবং লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোকেও এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বারবার সতর্ক করেছে যে বসতি স্থাপনকারীদের এই সহিংসতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দ্বিরাষ্ট্র সমাধানের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। কিন্তু নেতানিয়াহু তার জোট সরকারের উগ্র ডানপন্থী শরিকদের খুশি রাখতে এই সব সতর্কতা উপেক্ষা করে চলেছেন। স্থানীয় ফিলিস্তিনিরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং আত্মরক্ষা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই, যার ফলে প্রতিদিন ছোটখাটো সংঘর্ষ, গুলি বিনিময় এবং গ্রেপ্তারের ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানে ক্ষমতার পরিবর্তন বা রেজিম চেঞ্জ বিশ্বের জন্য ভালো ফল বয়ে আনবে, এবং তার এই মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় অবস্থানে রয়েছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে বর্তমান বাইডেন প্রশাসন ইরানের প্রতি যে নমনীয় নীতি প্রদর্শন করছে তা বিশ্বকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে, এবং তিনি ক্ষমতায় ফিরলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন। ট্রাম্পের মতে ইরানের বর্তমান সরকারকে হটিয়ে সেখানে যদি একটি পশ্চিমাপন্থী বা অন্ততপক্ষে কম আগ্রাসী সরকার প্রতিষ্ঠা করা যায়, তবেই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য মূলত তার নির্বাচনী প্রচারণার অংশ, যেখানে তিনি নিজেকে একজন শক্তিশালী বিশ্বনেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন, যিনি কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হন না। তার আগের মেয়াদে আমরা দেখেছি তিনি কিভাবে ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন এবং ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এখন তিনি আবার সেই পুরনো সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতির কথাই মনে করিয়ে দিচ্ছেন। তবে ট্রাম্পের এই রেজিম চেঞ্জের তত্ত্ব কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে।
কেউ কেউ বলছেন বাইর থেকে চাপ দিয়ে ইরানের মতো একটি শক্তিশালী দেশের সরকার পরিবর্তন করা প্রায় অসম্ভব এবং এটি হিতে বিপরীত হতে পারে, যা পুরো অঞ্চলকে একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা মনে করেন একমাত্র কঠোর পদক্ষেপই পারে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে। ইরানের পক্ষ থেকেও ট্রাম্পের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা বলছে যুক্তরাষ্ট্রের কোনো নেতার পক্ষেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। আগামী মার্কিন নির্বাচনে যদি ট্রাম্প জয়ী হন, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে যে একটি আমূল পরিবর্তন আসবে এবং ইরানের সাথে সম্পর্ক যে আরও সংঘাতময় হবে তা মোটামুটি নিশ্চিত। পাকিস্তান ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য, যেখানে তিনি বলেছেন, যুদ্ধ নয়, আখ্যানের লড়াই চলবে। এই কথাটি শুনতে সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক, বিশেষ করে বর্তমান আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে। ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দম ইসলামাবাদে একটি সেমিনারে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন, যা দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে একটি অত্যন্ত কৌশলী কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি ইরান এবং পাকিস্তান একে অপরের সীমান্তে জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি করেছিল। কিন্তু ইরানি রাষ্ট্রদূতের এই বক্তব্য প্রমাণ করে যে দুই দেশই এখন সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলতে চাইছে এবং এর পরিবর্তে তারা ন্যারেটিভ ওয়ার বা মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক যুদ্ধের উপর জোর দিচ্ছে। আখ্যানের লড়াই বলতে তিনি মূলত বুঝিয়েছেন যে বর্তমানে যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমে হয় না, বরং মিডিয়া, প্রোপাগান্ডা, সাংস্কৃতিক প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে কে কার চেয়ে নিজেদের অবস্থান কতটা যৌক্তিকভাবে তুলে ধরতে পারছে সেটাই আসল লড়াই। ইরান চাইছে পাকিস্তানের সাথে তাদের দীর্ঘদিনের সীমান্ত সমস্যা এবং নিরাপত্তা উদ্বেগগুলোকে আলোচনার টেবিলে সমাধান করতে, কিন্তু একই সাথে তারা নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ। বিশ্লেষকরা বলছেন, ইরানি রাষ্ট্রদূতের এই মন্তব্য আসলে একটি ড্যামেজ কন্ট্রোল বা ক্ষতি সামালা দেওয়ার চেষ্টা, কারণ ইরান জানে যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে নতুন কোনো ফ্রন্ট খোলা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। অন্যদিকে পাকিস্তানও অর্থনৈতিক সংকটের মধ্যে থাকায় প্রতিবেশী দেশের সাথে সংঘাতে জড়াতে চায় না।